স্টার্ট করি। রেকর্ড শুরু করো। এই আমি দুটো এক্সাম্পল, দুই তিনটে এক্সাম্পল নতুন দিয়েছি এটা এই জন্য যে অ্যাকচুয়ালি মিনের আইডিয়া বাংলাদেশে তোমরা যে গড় করেছো হাই স্কুলে, সেখানে এই এ ধরনের শতকরা দিয়ে গড়টা নাই আর কি। এ ধরনের টেবিল যারা স্ট্যাটিস্টিক্স কেউ করেছে কোনো স্কুলে যদি করে থাকো, সেটা আমাদের বাংলাদেশ সরকারের ন্যাশনাল সিলেবাস এটা মনে হয় নাই আর কি। আমি একটু ব্যাখ্যা করছি আর কি। যে ধরো যে the grades of 50 students are here. এটা how to read it, মানে 50 পেয়েছে 5 জন ছেলে মেয়ে, 60 পেয়েছে 15 জন, 20 of them got grade 70, 10 of them got 80, 5 of them got 90. এই যে ইনফরমেশন দেওয়া, এটা ল্যাঙ্গুয়েজে লেখা থাকতে পারতো, বাট ইট ইজ গিভেন ইন এ টেবল। এই টেবিলটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলি আমাদের সাবজেক্টে, কিন্তু আদারওয়াইজ ইটস অলমোস্ট আন্ডারস্টুড। Instead of writing 55 times or writing 60 15 times or writing 70 20 times, we can make a table like that. তো টেবিলটা বুঝো নাই এমন কেউ আসো নাকি? বোঝায় টেবিলটা বুঝছো? জি স্যার। আচ্ছা, না বুঝলে বলো আর কি। তো যদি এইটা থাকে তাহলে অ্যাভারেজ বের করতে গেলে তোমাদের এই যে 50 স্টুডেন্টদের টোটাল যে গ্রেডের যোগফল সেটা তো লাগবে। তো গুণ করলে this 250 is the total of the grades of these 5 students. 600 is the total of the grades of 15 students. And 1400 is the grade of these 20 students and so on. এখন যখন এগুলো যোগ করা হলো, 3500 is the total grades of 50 students. So average হবে এই 3500 divided by 50। তো নোটেশনে এরকম লেখা হয়েছে, এগুলো এক্স, এটা এফ, গুণ করলে সাম অফ এক্স টাইমস এফ, এবং অনওভার বিগ এন লিখছে। এই বিগ লেখা হয়েছে জন্য যে আমরা উই আর কনসিডারিং ইট অ্যাজ এ পপুলেশন। এটা স্যাম্পল হতে পারে, আমরা এখানে উল্লেখ করেছি পপুলেশন হিসেবে, কারণ পপুলেশন উল্লেখ করলে ইট হ্যাজ এ ম্যাচ উইথ দি আমাদের ডিস্ট্রিবিউশন, কারণ স্যাম্পল মিন একটা হয়, সেটা আমরা পরবর্তীকালে চ্যাপ্টার 6-এ পড়ব। যাই হোক, এবং 8-9ও রিপিট করবো, 9-10। তো এটা তো আমার মনে হয় যে হাই স্কুলের সিম্পল অ্যাভারেজ, নো কোশ্চেন। এখন আই এম চেঞ্জিং দি প্রবলেম, যে 5, 15, 20, 10, 5 এগুলোর ফ্রিকোয়েন্সি বলে। নাম্বার অফ টাইমস 60 has occurred is 15. We call it frequency. The value 60 has a frequency 15. The value 70 has a frequency 20. If we divide each of the frequency by the total frequency, we'll be getting a percentage, 10%, 30%, 70, 40%. এই পার্সেন্টেজগুলো যোগ করলে, আমি এখানে ভুল টুল করেছি কিনা, আমার মনে হয় আমি কিছু ভুল করেছি, তাড়াহুড়ো করে করেছি। I may have made mistake. দেখো তো এখানে 15-5-20 আর 20-40 আর 10-50 বেশি হয়ে গেছে, তাই না? 55 হয়ে গেছে। আমি করতে চেয়েছিলাম 50, এখন এটা মিসম্যাচ হয়ে গেছে। এখন তো কুইকলি চেঞ্জ করতে হলে আমার অরিজিনাল 5-এ যেতে, ফাইলে যেতে হবে। পারবো কি না এখন জানি না, দেখো তো তোমরা হেল্প করো, দেখি পারি নাকি। 50 করলে একটু ভাগ করতে সুবিধা হয়। তো মাথা থেকে করা কুইকলি, তোমরা হেল্প করো, উইল বি এবল টু চেঞ্জ আই গেস। আমি মিন পড়াই ফেলছি, কিন্তু আমি মিনের সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য এই এক্সাম্পলটা করেছি। আচ্ছা, হোয়াট উই রিকোয়ার টু ডু, এখন এটাকে 50 করা যায়। আমি এখানে 50 লিখছি, তারা 50 করি।
15 + 20 আর 20 40 + 10 একটু বেশি হয়ে গেছে। তাহলে এখানে কমাই দিলে হয়। এখানে আমাদের 5 কমাতে হবে, তাই না? 5 কমাই দিই, হয়তো অসুবিধা নেই। 15 দিয়ে দিই। তাহলে 15 কত হবে এটা? 1050, তাই না? তাহলে টোটাল কমে যাবে আর কি। দেখি 250 + 600 + 1050 + 800 + 450, 3150। ভুল থাকতে পারে, এনিওয়ে। এখন আমরা ডিভাইড করব বাই 50, ডিভাইড বাই 50, 63 হয়েছে। আচ্ছা, ফাইল এক্সিট, ইয়েস। আচ্ছা, এখানেও আমরা কি চেঞ্জ করছি, আমি এত কোথায় পেলাম এটা? 10, আচ্ছা 10/50, 5/50, 5/50, এটা হচ্ছে 10%, ঠিক আছে। 10/50 20% হবে, তাই না? তোমাদের ক্যালকুলেটর থাকলে দেখ। 15/50, এই নাম্বারটা ভালো আসে নাই, না আসছে 30%। তারপরে 10/50 20%, এটা 5/50 10%। 20 + 10 30 + 60 আর 20 80। কোথাও একটা গোলমাল লাগছে না? 5/50 1/10, 10/50 ডাবল হবে, 10/50 ডাবল হবে। এই অ্যালাইনমেন্টগুলো ঠিক হয় নাই। যাও, দেখো তো কোথায় ভুল করছি আমি। টোটাল তো 45টা দেখছি এখানে। I think we have to fix that. এখানে একটা কলাম করে দিই, insert columns to the right. আচ্ছা, স্যার উপরে, স্যার উপরের টেবিলটায়, কি প্রবলেম? স্যার টোটাল উপরের 45 টেবিলটা হয়েছে? টোটাল 45 দেখছি স্যার। ও না, তাহলে তো ভুল হয়েছে। 10 + 15 30 40 45, তাহলে এখানে 20 তো ঠিক ছিল। তাহলে 20 + 10 30 + 10 40 50, ঠিক আছে। তাহলে এটা 1400। এটা কি ঠিক ছিল নাকি? আমি তাড়াহুড়ো করে কি ভুল করলাম নাকি কি জানি। এখন দেখি 250 + 600 চেক করো। 1400 + 800 + 450, 3500। ডিভাইড বাই 50 হবে, তাই না? তাহলে 70। Anyway, let's sorry for this, file exit। এখানে 5/50 10%, 10/50 এটা ডাবল, ডাবল এটা হলো 40 আর 10%, তাহলে কত হলো? 10 আর 20 30 40 70 90, ঠিক আছে। এটা হলো টোটাল 1.0। উপরের একটা টেবিলে এখনো 15 আছে স্যার। এটা জি স্যার। 20 হবে না? স্যার ওই আচ্ছা, আগেরটা স্যার 60 এর নিচে স্যার 15 আছে স্যার, ওইটা 10 নিচে স্যার। 10 হবে না? আচ্ছা, ঠিক আছে। প্যাসপোস লাগছে, কিছু অসুবিধা নেই। আচ্ছা, এখন স্টুডেন্টরা এক্সামে যে ভুল করে সেটা হলো ওরা এই এগুলো বাদ দিয়ে শুধু এক্স গুলো যোগ করে 5 দিয়ে ভাগ করে। তাতে কি মিস্টেক হয় বলতে পারো ভাইয়া মুজাহিদ?
If we add these 5 numbers, 50, 60, 70, 80, and 90, and divide by 5, the answer is not right, right? কারণ স্যার ওয়েট আলাদা 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 ওয়েট। আমরা ওর সাথে মিলাতে চাচ্ছি, ঠিক আছে নাকি? ঠিক আছে আশা করি, না? হ্যাঁ, ওয়েটগুলো, কারণ this 50 is not simply 50, it has been obtained by 5 different students আর কি। এনিওয়ে, এখন এই রিলেটিভ ফ্রিকোয়েন্সি যোগ করলে 1 হচ্ছে। 10, 20, 40, 20, 10। এখন গুণ করো, এখানে 5, এখানে 12, না? 28, 16, 9, কত হয় তাহলে? ঠিক আছে নাকি? কোনো মিস্টেক হয়তো করছি। 5 প্লাস 12 প্লাস 18, না 26, 28, 28 প্লাস 16 প্লাস 9, 70, ঠিক আছে। তো আমি যদি আমার যদি পার্সেন্টেজ দেওয়া থাকে এবং আমি মাল্টিপ্লাই করে যোগ করি, তাহলে আই এম গেটিং 70। তো এই যে সেকেন্ড কোশ্চেনটা C.3, এটা তোমাদের হাই স্কুলে ছিল না। এটা এরকম রিলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল না। এটার নাম হলো রিলেটিভ ফ্রিকোয়েন্সি দ্যাট অ্যাডস টু 1। তো তোমরা যে অ্যাভারেজ জানো, সেইটার এটি একই। এখানে আমি এফ লিখি না, এখানে এফ অফ এক্স লিখছি, মানে হলো রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা প্রবাবিলিটি। তোমাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? দেখো, না স্যার। আবারও বাসায় যেয়ে দেখো। আচ্ছা, এখানে আমি কোশ্চেন করেছি, ইজ দি মিন গ্রেড মোর দ্যান 70? কুইকলি আনসার করতে পারবে কেউ? স্যার কোনটা স্যার বুঝি নাই প্রশ্নটা। এই ইনফরমেশন দেওয়া আছে। এখন এখানেও তো গ্রেড বের করতে হবে। কোশ্চেন হলো, ইজ দ্য মিন গ্রেড মোর দ্যান 40? এই ধরনের কোশ্চেন কুইকলি আনসার করার জন্য দেখবা যে ছাত্ররা কোন গ্রেডটা বেশি পেয়েছে। 70, তাই না? 70 স্যার। 60% ছেলে হলো, ইচ অফ the 60% students has got 70, মানে হলো এখানেই অ্যাভারেজ হয়ে গেছে 42। তাহলে মিন গ্রেড তো অবশ্যই মোর দ্যান 40 হবে। যেখানে হাই প্রবাবিলিটি আছে সেটা গুণ করে দেখতে হয় আর কি। তোমরা বাসায় কোশ্চেনগুলো দেখো, এটা নিয়ে আমি আর টাইম ওয়েস্ট করবো না। আমরা আমাদের ওই ডিফিকাল্ট কোশ্চেনে চলে যাই। সম্ভবত হাইপার জিওমেট্রিক, উই টু ওয়েস্টেড মাস টাইম। ইউর রেসপন্সিবল ফর এভরি কোশ্চেন। তোমরা এটা বাসায় বসে দেখো। জিওমেট্রিক আমরা পড়ছি, এটা আর পড়াবো না। আমি যাচ্ছি, এটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কম্পিউটার সায়েন্স, এটা খুব ইম্পর্ট্যান্ট। হাইপার জিওমেট্রিক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা আমরা শুরু করেছিলাম প্রবাবলি, আবার উই ওয়েন্ট ব্যাক। দেখো, আমাদের 30 কার্ডস আছে, এটা প্রিন্টেড সার্কিট কার্ডস। এর মধ্যে 26 হলো ভালো, আর 4 কার্ডস আর ডিফেক্টিভ, এসব লেখা কোশ্চেনে। তো যদি 4 ডিফেক্টিভ হয়, তাহলে বাকি 26 হলো নন ডিফেক্টিভ। তো ডিফেক্টিভ এবং নন ডিফেক্টিভ এগুলো ইঞ্জিনিয়ারিং এ একটা জেনারেল ডেফিনিশন আছে। মানে if a product does not satisfy some conditions, we call it defective. সেটা হতে পারে হয়তো কিবোর্ড কাজ করছে না, অথবা একটা বল পয়েন্টের ভালো লেখা হচ্ছে না। তো criteria may be many different things depending on the engineering problem, density, তারপরে ওয়েট, নানা কিছু হতে পারে। তো আমরা এই কোশ্চেন পড়ে বুঝলাম কি যে 26 হলো ভালো আর 4 হলো ডিফেক্টিভ। এখন আমরা এখান থেকে 3 কার্ডস আর সিলেক্টেড উইদাউট রিপ্লেসমেন্ট। এটা মানে হলো প্রথমবার যখন সিলেক্ট করা হচ্ছে, তো 3টে কার্ড সিলেক্ট করলে যদি আমি প্রথমে সিলেক্টেড উইদাউট রিপ্লেসমেন্ট, এটা লিখলে ভালো হয়, one after another, sequentially, CQUENTIA, এক একটা করে তোলা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট।
মানে যেটা তোলা আছে ওটা ফেরত দেওয়া হচ্ছে না। কারণ আমরা জানতে চাচ্ছি probability that the first card selected is this one. এটাতে কোনো প্রবলেম নাই, আউট অফ 34 আর ডিফেক্টিভ। তো আমরা কি পেলাম? The first card selected is defective. The probability that the second card selected is defective given that the first card is also defective. মানে হলো যে প্রথমটা ডিফেক্টিভ হয়ে গেছে, মানে আমার বক্সে অথবা লটে এখন 3টে ডিফেক্টিভ কার্ড আছে আর 26টা আছে ভালো। এখন দ্বিতীয় ড্রতে, in the second draw, if I want that the item selected is also defective, তাহলে 3 out of 80 হবে 29, ঠিক আছে? এটা মনে করে একটা বক্সের মধ্যে 30 কার্ডস আছে, যার 4টে ডিফেক্টিভ, 26 নন ডিফেক্টিভ। এখন আমরা প্রথম একটা তুলেছি, সেটা ডিফেক্টিভ হয়েছে। তো বিফোর দিস সেকেন্ড সিলেকশন আমার এখানে 3টে ডিফেক্টিভ আছে, একটা চলে গেছে ডিফেক্টিভটা। তো আমি দ্বিতীয়বারে ডিফেক্টিভ চাই। তো প্রবাবিলিটি হলো, এটা রেশিও, টোটাল আইটেম উই আর টকিং অ্যাবাউট, আর এর মধ্যে নাম্বার অফ ডিফেক্টিভ আইটেমস। এখানে ডিফেক্টিভ কয়টা আছে নিচে বক্সের মধ্যে? 3টা স্যার। 3টে, তো 3 উপরে যাবে। আর 3+0, এটা এই রাইটিং স্টাইলটা আমার, এটা ইংল্যান্ডে পাবলিশ করেছে এই স্টাইল, যে এই 4 উপরে যাচ্ছে আর এখানে 0, এই 3 উপরে যাচ্ছে, এখানে 0। এখন দেখো, এটা জটিল কোশ্চেন। যদি প্রথমটা ডিফেক্টিভ হয়, দ্বিতীয়টা ডিফেক্টিভ হয়, তৃতীয়টা ডিফেক্টিভ হবে, তার প্রবাবিলিটি কত? এক্ষেত্রে আমার এই 30-র মধ্যে 2টো ডিফেক্টিভ চলে গেছে। এখন আমি চাচ্ছি যে তৃতীয়টা ডিফেক্টিভ, তাহলে এই যে এখানে এটা, এই যে 2টো ডিফেক্টিভ আমার আছে, সেই 2টি উপরে যাচ্ছে আর কি। এটা তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে বলো। আর একটা জিনিস আমি এখানে লিখি নাই, তবু আমি লিখতে পারি, নট জাস্ট তোমাদের শেখানোর জন্য। The probability that the third card is non-defective, এটা আমি করতে পারি নন। Given that the first two cards are defective, non-defective মানে আমি এখানে একটা ড্যাশ দিব। ড্যাশ দিলে আমি তো ডিফেক্টিভ চাচ্ছি না, আমি চাই নন ডিফেক্টিভ। তাহলে মুজাহিদ বলো তো এখানে কত হবে? প্রথম দুটো ডিফেক্টিভ হয়ে এখানে কত হবে? 26 হবে উপরে। 26 স্যার। হ্যাঁ, গ্রেট। সৌরভ বলছো না? গ্রেট, তো ভালো বলছো। দেখো, এতে কারো কোনো প্রবলেম আছে? কারণ আমি এখানে নন ডিফেক্টিভ চেয়েছি। আর এই যে গিভেন কন্ডিশনে আমরা নিচেরটা বক্স, আমরা বক্সটাকে আমরা চেঞ্জ করেছি, যেহেতু 30 জিনিস, এর মধ্যে 2টো হলো ডিফেক্টিভ, আমরা সিলেক্ট করে ফেলাইছি এবং ইট হ্যাজ বিন কেপ্ট অ্যাসাইড। তো ওই 2টোকে আমরা অ্যাসাইড রাখছি, তাতে আমাদের 2টো ডিফেক্টিভ আছে আর 26টা নন ডিফেক্টিভ। আমি থার্ড স্টেপে আমি চাচ্ছি টু গেট এ ডিফেক্টিভ, নন ডিফেক্টিভ আইটেম, তো 26 উপরে যাবে। আচ্ছা, এখন এই জিনিসগুলো করার সময় কেউ কেউ এরকম একটা টেবিল করে। কোশ্চেনে দেওয়া ছিল যে আমাদের 30টে আইটেম আছে, এটাকে আমরা লট সাইজ বলি, আর আমরা 3 আইটেম সিলেক্ট করছি, এটাকে আমরা স্যাম্পল সাইজ বলি। আর এটা স্ট্যাটিস্টিশিয়ানরা এটাকে পপুলেশন বলে, ইঞ্জিনিয়াররা লট বলে, অসুবিধা নেই। পি বাদ। আচ্ছা, এখন কোশ্চেন দেওয়া ছিল কিন্তু আউট অফ 34 আর ডিফেক্টিভ। এরকম একটা টেবিল করতে হলে করা কিন্তু কঠিন জিনিস তোমাদের জন্য। তোমরা 1 2 3 4 1 2 3 মানে 4টে কলাম আর 3টে রোর একটা টেবিল করবা। সাধারণত এই ধরনের প্রবলেমে তোমাদের এক্সামে এরকমই সিলেবাস আছে। এই ক্যাটাগরিজ আরো বেশি হতে পারতো, সেটা ডিফিকাল্ট, সেটা আমরা এখন করবো না। ডিফেক্টিভ, নন ডিফেক্টিভ। আর আমাদের আমরা সিলেক্ট করছি পপুলেশন থেকে স্যাম্পল। এখন দেখো, যখন আমি চাচ্ছি যে ফার্স্টটা ডিফেক্টিভ, সেকেন্ডটা ডিফেক্টিভ, থার্ডটা নন ডিফেক্টিভ, তো দেখো প্রথমটা এটা আমরা কিন্তু করছি আগে, দ্বিতীয়টাও করছি, তৃতীয়টাও করছি। এখন আমরা ওই যে বাইনোমিয়ালের সময় বলছিলাম, যেহেতু এটা একটা সিকোয়েন্স, তো প্রবাবিলিটি গুণ হবে না যোগ হবে?
গুণ হবে স্যার। গুণ যোগ হবে। হইলে আবার একের বেশি হয়ে যাবে জানে। হ্যাঁ, যোগ হলে একের বেশি হয়ে যায় মাঝে মধ্যে, অসুবিধা নেই। তো এখন এই যে ফর্মুলাটা, এটাকে মাল্টিপ্লিকেশন রুল বলে। আরো কিছু এক্সাম্পল বারবার দেওয়া হচ্ছে, দেখো। আচ্ছা, এটা হলো যে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে করা, যেভাবে লোকেরা করে, কিন্তু বইতে সাধারণত এটা বাংলাদেশের ও লেভেলের বইতে আছে, এ লেভেলে আছে, কিন্তু ওরা এখানে প্লাস দেয় না, তো করে এবং ব্রেনে বেশ চাপ পড়ে আর কি। তো আমি লক্ষ্য করলাম যে আসলে এটা পারমুটেশন, এই 4p2 এবং 26p1 30p3, এটা করলেও আনসার একই হবে আর কি। এইটা 4p2 26p1 30p3, এটা আমি বের করছি আর কি। এখন যদি আমরা এরকম চাই এনি টু কার্ডস আর ডিফেক্টিভ বাইনোমিয়ালের মতো, তখন হতে পারে ফার্স্ট টু আর ডিফেক্টিভ, আর মেবি ফার্স্ট অ্যান্ড থার্ড, মেবি সেকেন্ড আর থার্ড। সেক্ষেত্রে বাইনোমিয়ালে মনে আছে আমরা এরকম একটা কম্বিনেটোরিয়াল নাম্বার নিয়ে আসছিলাম, মনে আছে? জি স্যার। তো সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 3 দিয়ে, 3c2, এই 3 হলো আমাদের স্যাম্পল সাইজ, আর আমরা এখানে যে কয়টা চাই। তো তাহলে 3 8 দিয়ে আমরা আগে যেটা করলাম সেটাকে মাল্টিপ্লাই করলে হলো। এই মেথডটা আমার নিজের মেথড, এটা 2010-এ আমেরিকান এনসাইক্লোপিডিয়া অফ স্ট্যাটিস্টিক্সে পাবলিশড হয়েছে। আর এটা বইতে পপুলার না, কারণ যেহেতু রিসার্চ বইতে আসছে, বহু কয়েক শতাব্দী ধরে অন্য একটা মেথড পপুলার, সেটা আমরা এখন শিখবো। সেটা হলো কি, ওরকম একটা এই টেবিল করার পর কম্বিনেটরিজ করলে হবে 4c2 26c1 30c3, এরকম করলেও হবে। এটা নিশ্চয়ই মাস ইজিয়ার, তাই না? আমার মেথডটা ভালো না, এই মেথড ভালো, কারণ এ খুব বিউটিফুল। ঠিক আছে, এখন কোশ্চেন হলো আমিও মেথড আবিষ্কার করলাম কেন? কারণ হলো, যদি কখনো আমরা সিকোয়েন্সের প্রবাবিলিটি চাই, যেটা ইম্পর্ট্যান্ট, তাহলে এই মেথডে সেটা দিচ্ছে না। এই মেথডে হলো ওই যে 3টে সিকোয়েন্স, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, ফার্স্ট অ্যান্ড থার্ড, সেকেন্ড অ্যান্ড থার্ড ডিফেক্টিভ, ওই 3টে যোগ করার পরে যে আনসার সেটা হলো এটি। কারণ আমি যদি একটা চাই, মনে করো পার্ট এ আমি সলভ করবো এইটি দিয়ে, বি দিয়ে, তাহলে কি করা যাবে? কারণ এখানে তো 3টের যোগফল আছে, তো ওটাকে এখন 3 দিয়ে ভাগ করলে হবে। এটা কি কেউ বুঝতে পারলে? যদি কেউ পৃথিবীর মোস্ট টেক্সট বইতে, মোস্ট না, অলমোস্ট অল দি টেক্সট বুক এই মেথড আছে, তো যেহেতু এটা ইজি, তো এই মেথডটা তোমরা শিখলে আনসার এই যে 3%। এখন আমার কোশ্চেন যদি এটা হয় যে ফাইন্ড দি প্রবাবিলিটি দ্যাট দি ফার্স্ট টু আইটেমস আর ডিফেক্টিভ বাট নট দি থার্ড ওয়ান, তখন তোমাকে এই আনসারটা হলো 3টে জিনিসের যোগ করে আনসার হয়েছে, যেটা এখানে বোঝা যাচ্ছে না। তো ওকে 3 দিয়ে ভাগ করতে হবে, আর 3টা হলো 3c2, স্যাম্পল সাইজ 3, আর আমরা দুটো ডিফেক্টিভ চাই। তো এই লাস্ট পার্টটা, লাস্ট লাইনটা, সৌরভ অথবা মুজাহিদ, তোমরা কি বুঝতে পারলে? জি স্যার। মানে এখানে দেখো, এই যে 3টে জিনিস এখানে, এই 3টে জিনিস এখানে দেখতে পারো, ফার্স্ট টু আর ডিফেক্টিভ, আচ্ছা অন্যগুলো বোধহয় আমরা করি নাই, তাই না? আমি এখানে লিখতে পারি হয়তো তোমাদের সুবিধার জন্য, যে আমি একটু লিখে আসি একবার। আর কেন ওরকম 3টে হচ্ছে, একটা হলো এইটে প্লাস, আবারও এটা লিখলাম, এরপরে চেঞ্জ করবো, প্লাস আবারও এটা লিখলাম, ইকুয়াল। প্রথম দুটো ডিফেক্টিভ, এখন ধরো ফার্স্ট অ্যান্ড থার্ড, তো ফার্স্ট অ্যান্ড থার্ড, তো এইটাই ড্যাশ লাগবে, এটা লাগবে না। আর সেটা হলো সেকেন্ড অ্যান্ড থার্ড, তাহলে এইটাই ড্যাশ লাগবে। এগুলো বইতে খুব ব্রিফলি করা হয়। এখন দেখো তোমরা, ফাইল এক্সিট, 3 যারা বুঝো না তারা এখন দেখো যে 1 2 3 কোশ্চেন চেয়েছে
any two cards are defective. any two মানে ফার্স্ট টু হতে পারে, ফার্স্ট অ্যান্ড থার্ড হতে পারে, সেকেন্ড অ্যান্ড থার্ড হতে পারে। তো এটা তিনবার না করে তোমরা করে দেখো যে আনসার একই হবে। বাসায় এটার জন্য করো, ডু ফর দিস ওয়ান, স্যার ডু এবার ফর দিস বুঝতে ওয়ান, পারছি। আনসার সেম হবে। আমরা বাইনামালি এটা দেখাইছিলাম, সেজন্য এখন আমরা এই যে 1 2 3 এটা হলো যে অ্যাকচুয়ালি তিনটে জায়গায় আমরা দুটো ডিফেক্টিভ বসাইছি, 3C2। তোমার আম্মু বললো যে সালাদ তৈরি করো, টমেটো আছে, শসা আছে, আরটা কি আছে, গাজর, এখন যে কোনো দুটো দিয়ে করো, তো 3 রকম সালাদ হবে আর কি, 3C2। এই এখন এই প্রত্যেক সিকোয়েন্সের প্রবাবিলিটি বের করার জন্য আমি চেষ্টা করতেছিলাম, পরে ভাবলাম এটার সাথে ওই বইয়ের যে মেথড তার কোনো কানেকশন আছে কিনা, সেই জন্য এই আবিষ্কার করছি আর কি। এবং ইট হ্যাজ বিন পাবলিশড ইন ইংল্যান্ড 2007 বোধ হয়, এটা আবার আমেরিকাতে পাবলিশ হয়েছে। যাও, আর যারা এটা বুঝো না বাদ দাম, অসুবিধা নেই। আর কম্পিউটার দিয়ে যারা করতে চাও তারা করো। আর এটা হলো ওই প্রবাবিলিটিগুলোর একটা গ্রাফ, জিরোর প্রবাবিলিটি দেওয়া আছে। এই নান অফ দ্য থ্রি ইজ ডিফেক্টিভ, ওয়ান অফ দ্য থ্রি ইজ ডিফেক্টিভ, টু অফ দ্য থ্রি ইজ ডিফেক্টিভ। এটা মেরুন কেন পরে আমরা বলবো। আর এখন এই সবগুলো মিলে আমরা একটা টেবিল পরে করছি। নান অফ দেম ইজ ডিফেক্টিভ, ওয়ান অফ দেম ইজ ডিফেক্টিভ, টু অফ দেম ইজ ডিফেক্টিভ, অল থ্রি অফ দেম আর ডিফেক্টিভ। তো তোমরা বাসায় এভরি কলাম ইজ এ কোশ্চেন ফর ইউ, বাসায় করবা বসে বসে, ঠিক আছে? আমি এখানে অন করে দিয়েছি, দেখো, ওয়ান অফ দেম ইজ ডিফেক্টিভ। আমি যদি থ্রি অফ দেম ইজ ডিফেক্টিভ করি, তাহলে নিচের লাইন কি করে চেঞ্জ করতে হবে বলতে পারবা কেউ? থ্রি ডিফেক্টিভ, স্যাম্পলে যদি তিনটে ডিফেক্টিভ চাই, এখানে লিখি থ্রি, তাহলে এখানে কত হবে? 0 স্যার। 0। এখানে যদি দুটো ডিফেক্টিভ হয়, তাহলে নন ডিফেক্টিভ কয়টা? 1 1। তো এগুলো সব তোমরা পারবা আশা করি। আমি 0 আর 1 করেছি, আর তোমরা বাসায় 2 3 করো, এবং এখানে আনসার দেওয়া আছে। এরপরে প্রবলেম হলে আমাকে ইমেল করো। আর এই কোশ্চেনে probability that at most one card is defective, at most one এর মিনিংটা বুঝতে হবে। at most one মানে 1 অথবা তার চেয়ে কম, কিন্তু ডিফেক্টিভ তো আর নেগেটিভ হবে না, 0 আর 1 হবে। তো সেটা 0-র জন্য করা আছে, 1-এর জন্য করা আছে, করে আমরা আনসার পেলাম। আবার এখানে কিছু ফানি কোশ্চেন দিয়েছি। probability that x equals minus 21শে ফেব্রুয়ারি 1952, এটা কি হবে আনসার? সৌরভ বলো তো। আমাদের যে এক্স এর ডোমেন আমরা পেয়েছি, দেখো ডোমেন 0 1 2 3, এই ডোমেনের বাইরে ইন দি এন্টায়ার রিয়েল লাইন প্রবাবিলিটি হলো যেখানে লিখবা সেটা 0। তাহলে এখানে প্রবাবিলিটি কত? 0 স্যার। তিনটের মধ্যে এতগুলো ডিফেক্টিভ তো হতে পারে না, তিনটের মধ্যে এটা ডিফেক্টিভ, এটা মিনিংলেস, এটা মিনিংলেস, 26 মার্কস। আচ্ছা, এখন যদি এটা বলি তিনটের মধ্যে এতগুলো লেস দ্যান দিস ওয়ান ডিফেক্টিভ, 1 স্যার। 1, কারণ হলো যে লেস দ্যান দিস ওয়ান মানে সার্টেনলি লেস দ্যান ইকুয়ালস 3, তাই না? তো আমার তো এই সবগুলো যোগ হবে আর কি। তো এটা হবে লেস দ্যান ইকুয়ালস 3। আচ্ছা, তোমরা বুঝছো। আর এটা কঠিন কোশ্চেন তোমাদের দু একজনের জন্য। ইফ অল 10 কার্ডস আর সিলেক্টেড ফার্স্ট আর নন ডিফেক্টিভ, প্রথমে 10টা সিলেক্ট করা হয়েছে, সব নন ডিফেক্টিভ হয়ে গেছে। এখন আমি 11th কার্ড ড্র করব, তো সেটা যে ডিফেক্টিভ হবে তার সম্ভাবনা কত? তো ওই যে প্রথম কার্ডগুলো 10টা, ওগুলো সব নন ডিফেক্টিভ, তো আমি এখান থেকে 10টা উঠাই ফেলছি, তাহলে আমার এখানে আছে 16টা আর 4টা, মোট 20টা আছে। এখন আমি চাচ্ছি আমার 11th ড্রতে কার্ডটা হলো ডিফেক্টিভ, তাহলে এখানে উপরে কি 4 হবে না ওই 16 হবে? ডিফেক্টিভ যেহেতু বার করছে সেহেতু 4 হবে, আর আগে পরে কোনো সময় ডিফেক্টিভ হয়নি, তাই 4ই থাকবে। হ্যাঁ, 4ই থাকবে। তো এটা একটু ডিফিকাল্ট হয়তো তোমাদের জন্য, এটা ওইগুলো। এখন তোমরা এই জাতীয় যত কোশ্চেন আছে বাসায় বসে বসে করো। এটা আমার বিশ্বাস তোমরা বুঝছো। কিছু জিনিস আমি রিপিট করেছি, আর এটা বাসায় করো তোমরা। অনেক এক্সাম্পল আছে, এটা এক্সাম্পল ইম্পর্টেন্ট ফর এক্সাম, এই একই জিনিস। আমি আর এটা
রিপিট করবো না। আচ্ছা, এখন একটা জিনিস হয়তো বলা যেতে পারে যে আচ্ছা এই জিনিস শিখে ইঞ্জিনিয়ারদের লাভটা কি, সেটা একটা বোধহয় একটু দরকার। এরকম এক্সাম্পল এখানে কোথাও আছে একটা হয়তো। আচ্ছা দেখি, আমি দেখলে আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে। মনে করো এই লটগুলো একজন ইঞ্জিনিয়ার সে কিনবে কিনা, তো তার জন্য তার একটা বাইং কোম্পানির ইঞ্জিনিয়ার আছে এবং সেলিং কোম্পানির ইঞ্জিনিয়ার আছে, প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং কোম্পানির ইঞ্জিনিয়ার আছে। এখন ওরা দুইজন চুক্তি করবে যে আমরা তোমাদের এই যে তোমাদের মনে করে এখানে আমাদের 100টা আইটেম আছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি 100 আইটেম করে লট বিক্রি করছে আর কি। 100 কোথায় পেলাম, আচ্ছা এখানে 100 কার্ডস আর ডিফেক্টিভ ইন দ্য লট। আচ্ছা এখানে বোধহয় আমরা মূল কোশ্চেন, এখানে 100 কার্ডস আছে, তো এটা অনেক লম্বা কোশ্চেন, তোমরা বুঝতে পারবা। এখন এই 100 কার্ড তুমি কিনবা কি কিনবা না, তুমি যদি বাইং কোম্পানির ইঞ্জিনিয়ার হও তোমার এখন চিন্তার বিষয়। এবং সেলিং কোম্পানির ইঞ্জিনিয়ার বলবে যে আমাদেরটা কিনেন, আমাদেরটা ভালো, এই সেই নানা বেনিফিট সে পড়বে। এখন তুমি ইঞ্জিনিয়ার হিসেবে তুমি এটা বলতে পারো যে আমি 3টে সিলেক্ট করব, যদি কোনোটাই ডিফেক্ট না হয় তাহলে তো আমি কিনবো, কমন সেন্স। যদি একটা ডিফেক্ট হয় তাহলেও আমি কিনবো, কিন্তু যদি দুটো ডিফেক্টিভ হয় বা সব ডিফেক্টিভ হয় তো আমি কিনবো না। প্রিন্সিপালটা বুঝো। যদি আদৌ একটা ডিফেক্টিভ না হয় তাহলে আমি কিনবো, অথবা একটা ডিফেক্টিভ হয় তাও আমি কিনবো। কিন্তু যদি দুটো ডিফেক্টিভ হয় কিনবো না, 3টে ডিফেক্টিভ হয় তাও কিনবো না। আর এই প্রস্তাবটা কি তোমরা বুঝতে পেরেছো? বাইং কোম্পানির ইঞ্জিনিয়ার সেলিং কোম্পানির ইঞ্জিনিয়ারকে বলছে যে আমরা তোমাদের 100 আইটেম তো আমরা কিনবো, এরকম ধরো অনেকগুলো লট আছে, 100 ব্যাচ দিয়ে তোমাদের কোম্পানির কাছে, কিন্তু সবগুলো তো চেক করা যাবে না, অন্তত একটা লট আমরা দেখবো, সেখান থেকে আমরা 3টে আইটেম সিলেক্ট করবো, করে যদি 0 ডিফেক্টিভ পায় 3টের মধ্যে অথবা একটা ডিফেক্টিভ পায় সেটা তাহলে তোমাদের লট কিনবো। কিন্তু যদি দুটো ডিফেক্টিভ পায় তখন আমাদের সন্দেহ হবে যে হয়তো সবই ডিফেক্টিভ। যদি সব ডিফেক্টিভ হয় তাহলে মনে হবে হয়তো লটের মধ্যে সব ডিফেক্টিভ, শুধু একটা লট না, সমস্ত লটে যা সব ডিফেক্টিভ, তো আমরা ওই কোম্পানি থেকে আর কিনবো না। তখন আমরা জানতে চাই আচ্ছা এটার প্রবাবিলিটি কত। তো দেখো ওই 1-এর প্রবাবিলিটি এখানে আমি বের করেছি, এর আগে 0টাও দেওয়া আছে। তা আমি ওই যে হোল নাম্বার এমনি লিখছি ইচ্ছা করে আর কি, এরকম লেখা প্রয়োজন নাই। তো অ্যাটমোস্ট অন ডিফেক্টিভ প্রবাবিলিটি এটা বের করা আছে, অ্যাটমোস্ট অন ডিফেক্টিভ সেটার প্রবাবিলিটি খুব হাই আর কি। এখন প্রবাবিলিটি যদি হাই হয় তাহলে কি কোম্পানির কেনা উচিত? না স্যার, উচিত না, আমি লিখছি কোম্পানির লস হবে। কোম্পানির লস হবে, যে কোম্পানি শুড নট বাই লেখা উচিত, তাই না? যাক, তোমরা তো ইন্টেলিজেন্ট লোক, এগুলো তোমরা বুঝবা। তো এই জাতীয় জিনিসে কাজে লাগে এগুলো। এখন আমরা নতুন একটা প্রবাবিলিটি, এইটা আমাদের শেষ, তোমরা টায়ার্ড হয়ে গেছো হয়তো এই জিনিস করতে, আর এই পুরা কোর্স এরকম না, এই জিনিসগুলো কম্পিউটার সায়েন্সের বেশি ভালো করে পড়ানো হয়। তো তোমাদের মধ্যে যারা কম্পিউটার সায়েন্স পড়ো তাদের সবার নেচার ডিসক্রিট ম্যাথ টাইপের না, তারা অনেকে আইটি ইঞ্জিনিয়ার হবা, অথবা কেউ কেউ MIS করে অন্যদিকে চলে যাবা, বা লাইব্রেরি সায়েন্স করে অন্যদিকে চলে অ্যাপ্লিকেশনে চলে যাবা। তো এটা একটু স্পেশাল টাইপ, এটা ভালো না করলেও তোমরা অন্য এরিয়াতে ভালো করতে পারবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কিছু যাও। এখন এটা একটা নতুন একটা পয়সন ডিস্ট্রিবিউশন, এই পয়সন মানে হলো ফিশ, এটা হলো ফ্রেঞ্চ একটা নাম, উচ্চারণ হলো এরকম পয়সন, না কাটকায় ধরে উচ্চারণ করার দরকার, ফ্রেঞ্চ নাম আর কি। যারা আরবি পড়তে জানে এটা গুন্নার মতো, কারণ ফ্রেঞ্চে অ্যারাবিকের খুব ইনফ্লুয়েন্স ছিল আগে। আচ্ছা, এখানে একটা সিরিজ আমরা লিখছি, এ পর্যন্ত দেখছো আমাদের বাইনোমিয়াল একটা সিরিজ আছে, হাইপারজেমেট্রিক সিরিজ, তোমরা হাই স্কুলে পড়ো না, কিন্তু এখন আমরা দেখলাম কিছু। আর এই সিরিজটা হলো এক্সপোনেনশিয়াল, তোমরা কলেজে যেটা পড়েছো, 1 + x + x² বাই ফ্যাক্টোরিয়াল 2 + x³ বাই ফ্যাক্টোরিয়াল 3, কারণ মনে আছে এরকম একটা সিরিজ?
এটা হলো e⁻x, এটা দেখার কথা কলেজে, মাই বিলিভ, এটা আমাদের জি সমাজে স্যার, ছিল। বলেছে স্যার। হ্যাঁ, এখন আমি এই e⁻μ কে বাম পাশে নিয়ে যাব, তাহলে পাওয়ার মাইনাস হয়ে যাবে, তাই না? তো সব টার্মে মাইনাস একটা ওই গুণ করে দিলাম, দিলে সব যোগ করলে 1 হলো। এখন এতগুলো জিনিস যোগ করলে যদি 1 হয়, তাহলে তো এগুলো যদি প্রবাবিলিটি হতে পারে, এরকম একটা ধারণায় এই যে ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, সে একটা নতুন ডিস্ট্রিবিউশন নিয়ে আসছে, নাম হলো পয়সন ডিস্ট্রিবিউশন। এটা একটা জিনিসের প্রবাবিলিটি, এটা আর একটা প্রবাবিলিটি। এখন কখন এগুলো প্রবাবিলিটি হয় সেটা আমরা শিখবো আর কি। তো ফাংশনটা আমরা এইভাবে লিখছি, দেখো, μ⁻x বাই ফ্যাক্টোরিয়াল x, x 0 হলে এইটি হবে, x যদি 2 হয়, দেখো μ⁻2 আর নিচে ফ্যাক্টোরিয়াল 2। এখন এগুলো সব যোগ করলে হবে হলো e⁻μ। আর যদি আমি মিউকে ওপাশে নিয়ে যাই, তাহলে এই পুরাটা হবে 1। সুতরাং এর প্রত্যেকটা টার্ম হলো প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি ফাংশনটাকে বা প্রবাবিলিটি মাস ফাংশনকে এইভাবে লিখছে আর কি, e⁻μ আর এটি। এখন তোমাদের ফর্মুলা শিট থাকবে, তোমরা দেখে দেখে এটা লিখবে, কোনো সমস্যা নেই। তোমাদের এখন অঙ্ক করা শেখার দরকার যে হাউ টু সলভ ইট। তো দেখো, এই ফাংশনে বাইনোমিয়ালে আমাদের এন আর পি দেওয়া ছিল, হাইপারজিওমেট্রিক আমাদের লট সাইজ দেওয়া ছিল, আর কতগুলো আইটেম, কতগুলো ডিফেক্টিভ নন ডিফেক্টিভ সেগুলো দেওয়ার দরকার ছিল, এবং স্যাম্পল সাইজ ছিল। এখানে স্যাম্পল সাইজ নাই, এখানে শুধুমাত্র মিন আছে, মিউ, ই একটা জানা নাম্বার, আর এক্স তো আমাদের ভেরিয়েবল। তো এখানে যখন কোশ্চেন থাকবে আমাদের মিন জানা থাকবে আর কি, আর ভেরিয়েবলটা ডিসক্রিট হওয়ার দরকার, কন্টিনিউয়াস না। যেমন হাইট, ওয়েট বা ইঞ্জিনিয়ারিং মোস্ট ভেরিয়েবল এটা অনেক সময় continuous. The number of failures of a testing instrument from contamination particles on the product is a Poisson random variable with mean, this one per hour. 1 ঘন্টায় কম ফেলিউর হয়। মনে করো যে যদি 10 ঘন্টা হতো, তাহলে এটা 4টি ফেল করতো, তাই না? 4/10 মিটিং টাইম শেষ হয়ে যাচ্ছে স্যার, আমরা কি আবার জয়েন দেবো স্যার? নাকি? দেখো, তোমাদের এনার্জি আসছে কিনা, কঠিন জিনিস পড়াইছি তো। হোয়াট ডু ইউ থিঙ্ক? তোমরা দুজন তো ব্রিলিয়ান্ট, তোমরা বলো, সৌরভ আর ইয়ে, কারণ এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন আমার মনে হয়, ইম্পর্টেন্ট সেটা স্যার পরের দিন মনে হয় ভালো হতো স্যার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটা হলো পরীক্ষা আসবেই, আর ইঞ্জিনিয়ারদের জন্য খুব ইম্পর্টেন্ট। তা আমরা নেক্সট লেকচার পড়াশোনা শুরু করব, তোমরা বাসায় দেখতে পারো। আর এ পর্যন্ত যা পড়া সেটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা নেক্সট উইকে আবার ওই যে চ্যাপ্টার 4 চলে যাব, অসুবিধা নেই, এটা আমাদের এই কয়েক মিনিটে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা আজকে থাক, কারণ ওই হাইপারজিওমেট্রিটা তোমরা ভালো করে শিখো। এটা কম্পিউটার সায়েন্সের জন্য হাইপারজিওমেট্রিক্স ইম্পর্টেন্ট জিনিস নয়, আর ইলেকট্রিক্যালের জন্য পয়সা, আর সবার জন্য আর কি। ঠিক আছে, তো হাইপারজিওমেট্রিক সবাই শিখতে হবে, শিখো তোমরা বাসা। আর কোশ্চেন থাকলে কোশ্চেন করে ইমেলেও করো। তো উই বেটার ফিনিশ টুডে। আর প্লিজ তোমাদের